আমি তোমার এই অভাগা সংসার করব না। এরকমটা করো না এরা। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুই জাহান্নামে যা। তো আমি তোর মতো অভাগার সংসার করব না। আমি আজকেই আমার বাবার কাছে চলে যাব, আর তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো আমি। বৌমা, তুমি এমনটা করো না। আমার ছেলে যে সত্যি তোমাকে অনেক ভালোবাসে। তুমি যদি এই ঘর ছেড়ে চলে যাও, আমার ছেলে কিভাবে থাকবে একা একা? শুধু ভালোবাসলেই হয় না মা, বউয়ের কখন কি লাগবে সেসব কিছুই খেয়াল রাখতে হয়। তাছাড়া আপনার ছেলে মরলো না বাঁচলো তা জেনে আমার কোনো কাজ নেই। আমি আপনাদের এই অভাগার সংসার করব না। তুমি আমাকে ছেড়ে যেও না এটা। তোমার কোনো কান্নাই আজ আমাকে ধরে রাখতে পারবে না এখানে। তোমার মতো বলদার বেকার ছেলেকে কেন যে আমি ভালোবেসে বিয়ে করতে গেলাম, তার ফল এখন আমায় ভোগ করতে হচ্ছে। বাবা মা ভাই ভাবি আমায় অনেকবার বুঝিয়েছে, কিন্তু আমিও ওনাদের কোনো কথাই শুনিনি। যদি শুনতাম তাহলে আজকে আমার এরকম একটা অবস্থা হতো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। সর আমার রাস্তা থেকে। তোমাকে যদি যেতেই হয় আমার লাশের উপর দিয়ে যেতে হবে। লাশের উপর দিয়ে কেন? দরকার হলে তোকে মেরে আমি এখান থেকে যাব। সেজন্য ভালো হবে যদি আমার পথ থেকে সরে দাঁড়াস। না, আমি তোমাকে যেতে দেবো না। তুই যদি আমাকে যেতে না দিস তাহলে আমি এই ঘরে নিজেকে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে নিব। কথাটা মনে রাখিস তুই। এমন করে বলো না এরা। তুমি মারা গেলে আমি কাকে নিয়ে বাঁচবো, কি করে বাঁচবো? তোকে বাঁচতে কে বলেছে? তুই মারা গেলেই তো পারিস। তুই বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া তো অনেক ভালো। এক প্রকার অনেক ঝগড়ার পরে ইরা আসার সময়ে আকাশ বাধা দিলে আকাশকে একটা ধাক্কা দেয়। এতে আকাশ মাটিতে পড়ে আঘাত পায়, যে আঘাতের জন্য আকাশের মা ওকে নিয়ে হসপিটাল যেতে হয়। এই আঘাতের সম্পর্কে আপনাদের পরে বলবো। এখানে এতটুকু পড়ে তো বুঝতে পেরেছেন ইরার সাথে আকাশের প্রেম করে বিয়ে হয়েছে। তবে ওদের বিয়ের জন্য দুজনকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর হঠাৎ করে কি এমন হলো যার কারণে ইরা আকাশকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলে আকাশের বাড়ি থেকে চলে গেল? যদি এর পেছনের সবটা কাহিনী আপনাদের জানতে হয় তাহলে আপনাদের গল্পের প্রথম থেকে সবটা জানতে হবে। কেননা প্রথম থেকে কাহিনী না পড়লে তেমন কিছুই আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করি। পূর্বে গ্রামে বাঁকা বাঁকা মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে ইরা ওর বান্ধবীদের সাথে কলেজে যাচ্ছে। যাওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে, সাথে ঠোঁট দিয়ে শীষ বাজাতে থাকে। সেজন্য রাস্তা কোন পেছনে পড়ে আছে যে সে বিষয়ে ইরার কোনো খেয়ালই নেই। সাইকেল চালানোর সময়ে কারোর সাথে সাইকেলের ধাক্কা লেগে ইরা নিচে পড়ে যায়। ও মা গো, পড়ে গেলাম গো। ও, ও, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল। কি আছো, বাঁচাও আমায়। তখন ইরার বাকি বান্ধবীগুলো সাইকেল থেকে নেমে ইরাকে নিচ থেকে তোলে। এইদিকে সাইকেল দিয়ে যাকে ধাক্কা দিল তার দিকে কেউ খেয়ালও করছে না। ইরার বান্ধবীগুলো ইরাকে তো ওপরে ওঠায়। এরা, তুই ঠিক আছিস তো? দেখছিস না, পড়ে গিয়ে কোমরটা ভেঙে গেল মনে হচ্ছে। এই ছেলে, চোখে কি দেখছিস না? আশ্চর্য, আমাকে কেন রাগ দেখাচ্ছেন? তোর জন্য আমার বান্ধবী নিচে পড়ে গেল, আর তুই কি না বলছিস তোকে কেন রাগ দেখাচ্ছি? আমি তো রাস্তার একটা সাইড দিয়ে যাচ্ছিলাম, আপনারা তো উল্টো সাইডে এসে আমার ক্ষতি করলেন। তোর আবার কি ক্ষতি হলো? এই যে দেখুন, হাতের এই জায়গাটা কেটে রক্ত পড়ছে। ববির বাচ্চা, তুই ওর সাথেই কথা বলবি না আমায় নিয়ে হসপিটালে যাবি? এই যে, আপনি তো কিছুই হয়নি, সুস্থ মনে হচ্ছে। যেখানে আমাকে আপনারা নিয়ে যাওয়ার কথা সেখানে আপনার কি দরকার যাওয়ার? তুই কিন্তু এবার বেশি কথা বলছিস। আপনি তো ভারী বেয়াদব একটা মেয়ে। কার সাথে কিভাবে কথা বলতে হয় তাদের ঠিক মতো জানো না। এখন কি তোর থেকে আমাকে ব্যবহার শিখতে হবে? তাছাড়া তুই কে? তোকে তো আমি আগে কখনো দেখিনি। আমি গ্রামে থাকলেও তো দেখবেন। তা তুই কোন দেশের রাজা যে গ্রামে থাকিস না? আমি যে দেশের রাজা সে দেশে আপনি সামান্য রাজার দাসী হওয়ারও যোগ্য না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। কথাটা বলে ইরা আকাশকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়াতে আকাশ তো আরো রেগে যায়। একে তো ওকে আহত করে রক্ত বের করেছে, তার উপর থাপ্পড়ও মেরেছে। সেজন্য ইরাকে আবার থাপ্পড় মারতে যাবে তখনই শাকির এসে বাধা দেয়। বন্ধু, কি করছিস তুই? দেখছিস না, এই বেয়াদব মেয়েটাকে একটু উচিত শিক্ষা দিতে হবে। চুপ কর বন্ধু, তুই তো চিনিস না উনি কে। যদি চিনতি তাহলে এই কথাটা বলতি না। এই শোন, তোর বন্ধুকে ভালো করে আমার পরিচয়টা দিয়ে দিবি, সাথে এটাও বলে দিবি এই ইরা চৌধুরীর সাথে যেন কোনো পাঙ্গা নিতে না আসে। যদিও আসে এর ফল কেমন হবে তাও বলে দিবি ওকে। বলার কি দরকার, ওর তো সবাই শুনেছে। শুধু শুনলেই হবে না, আমার সাথে পাঙ্গা নিলে ওর কি কি ক্ষতি হতে পারে
সবটা বুঝিয়ে বলবি। সবেমাত্র পরিচয় না হতেই ওর এই অবস্থা হলো। যখন পুরো পরিচয় পাবে তখন তো হসপিটাল থেকে বের হওয়ারই চান্স পাবে না ও। শাকিল, ওর মতো ডাইনির সাথে কথা না বলে আমাকে হসপিটালে নিয়ে চল। ডাইনি বলাতে ইরা তো আরো বেশি করে রেগে যায়। রেগে আকাশকে আবারও মারতে আসে। তোর সাহস তো কম না, তুই আমাকে ডাইনি বললি। আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। ইরা কোনো কিছু করতে যাবে, ববি ইরাকে ওখান থেকে নিয়ে আসে। ততক্ষণে শাকিলও আকাশকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর হাতের এই অবস্থা দেখে কি করে হলো এরকমটা? একটা ডাইনি আমাকে তার সাইকেল দিয়ে ধাক্কা মেরেছে, সেজন্য হাতটা এরকম হয়ে গেল। বুঝতে পেরেছি। আমি এই জায়গায় ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলাম। এটা মোটামুটি 6-7 দিনের অনেকটা শুকিয়ে যাবে। তুমি ওষুধগুলো নিয়ে তাহলে ঘরে যাও। ধন্যবাদ ডক্টর আপনাকে। চল তোকে ঘরে পৌঁছে দেই। ঠিক আছে, চল তাহলে। এরা তো ঘরে যেতে থাকে। অন্যদিকে ইরা আর ববি আসে কলেজে। অন্যদিকে ঢুকতে যাবে এমন সময়ে স্যার ওদের ঢুকতে নিষেধ করে। তোমরা দুজন ভিতরে আসতে পারবে না। কিন্তু স্যার, আমাদের কি এমন অপরাধের জন্য আমাদের ভেতরে আসতে দেবেন না? তোমাদের অপরাধ হলো তোমরা লেট করে ক্লাসে এসছো। তাছাড়া তোমরা কি জানো না, আমার ক্লাসে লেট করে আসাটা আমি একদম পছন্দ করি না। তারপরেও লেট করলে কেন? ওই একটা অসভ্য বজ্জাত ছেলের জন্য আমার আজকে আসতে লেট হয়েছে। তা সে ছেলেটা কি করেছে? স্যার, আমি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসছিলাম, ছেলেটা হঠাৎ করে সামনে চলে আসে। এতে একটু ব্যথা পাই, তবে আমি নিজেও ব্যথা পেয়েছি অনেক। এতে ছেলেটা আমায় অনেক বকাঝকা করলো। ওই ছেলেটার সাথে ঝগড়া করতে করতে লেট হয়ে গেল। কি সব উল্টোপাল্টা বলছিস? তুই চুপ করে থাক। এখন দেখবি স্যার আমাদের কোনো কিছুই বলবে না। সত্যি বলছিস? তুই শুধু দেখে যা আগে আগে কি হয়। দুজনে কি নিয়ে পুসুর পুসুর করছো? আমি ওকে বলছিলাম কোনো টেনশন যেন না নেয়। স্যার অনেক ভালো মানুষ, আমাদের ঠিকই ক্লাস করতে দেবে। এই কথাটাই না বলেছিলাম তোকে। হ্যাঁ, স্যার এই কথাটাই বলেছে। কথা কম বলে ভিতরে এসে ক্লাস করো। কথাটা শুনে ইরা তো মহা খুশি। এসেই বেঞ্চে বসে যায়, ক্লাস করতে থাকে। অন্যদিকে আকাশের কি অবস্থা তা আমরা একটু দেখে আসি। আচ্ছা শাকিল, ওই মেয়েটা কে রে? ওই মেয়ে হচ্ছে আমাদের গ্রামের চেয়ারম্যানের মেয়ে। কি বলিস? চেয়ারম্যানের এত সুন্দর মেয়ে আছে? আমি তো জানতামই না। যদি আগে থেকে জেনে থাকতি তাহলে কি করতি শুনি? ওই মেয়েকে পটানোর চেষ্টা করতাম। তোর কি মাথাটা গেছে? মাথায় কেন যাবে? ওই মেয়ের সম্পর্কে তো জানিস না কোনো কিছু, সেজন্য এই কথাটা বলতে পারলি। তাহলে একটু বলতে শুনি। এই মেয়ের নামটা তো শুনলি, ওর বাবা যে চেয়ারম্যান সেটা তো জানতে পারলি। ওনার 2টা ছেলে আছে। ওদের ভয়ে এলাকার কেউ ওনাদের বিরুদ্ধে কথা বলতে একটু সাহস পায় না। কি বলিস? এতটা সাংঘাতিক পরিবারের মেয়ে? তাহলে আর কি বলছি। আর তুই কি না আসতে না আসতেই ওই মেয়ের সাথে টক্কর নিয়ে নিলি। এখন ওই মেয়ে যদি ওর ভাইদের তোর কথা বলে তাহলে তো তোকে মারবে, সাথে আমাকেও। তাছাড়া তোর বাবা নেই, তোর মায়ের দিকে তাকিয়ে তুই একটু সাবধানে থাকিস। আরে আমি তো আছি কয়েকটা দিন, এরপর তো আবার ঢাকায় ফিরে যাব। আচ্ছা তুই ঘরে ফিরে যা এখন। একটু পরে শাকিল আকাশকে ওদের ঘরে দিয়ে তারপর বেরিয়ে পড়ে। বাড়ির উঠোনে আসতেই আকাশের এমন অবস্থা দেখে আকাশের মা দৌড়ে এসে নানা রকমের প্রশ্ন করতে থাকে। আম্মু, এত প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো তো? আচ্ছা তাহলে আগে বল, তোর হাতে এটা কি করে হলো? আর বলো না আম্মু, রাস্তা দিয়ে সাইকেল চালানোর সময় আমি পড়ে যাই, সেজন্য এরকমটা হয়েছে। কি দরকার ছিল সাইকেল চালানোর? এমনিতে তুই এসেছিস কয়েকটা দিন এখানে থাকার জন্য, এখন এই অবস্থা নিয়ে থাকবি কি করে তুই? ও কিছু হবে না, তুমি চলো তো, আমাকে ভাত দাও, অনেক খিদে লেগেছে। তুই বস, আমি আজকে তোকে নিজের হাতে খাইয়ে দেব। ঠিক আছে চলো তাহলে। একটু পরে আকাশের মা ওকে খাইয়ে দিতে থাকে। নিজের মায়ের হাতে খাবার কে না খেতে চাই বলুন। এইদিকে আকাশ খেতে থাকুক, ততক্ষণে আপনাদের আকাশের সম্পর্কে একটু জানিয়ে দিই। আকাশ বর্তমানে পড়ালেখা পাশাপাশি টিউশন করাতে থাকে। আকাশের বাবা নেই, 15 বছর আগে উনি মারা যায়।
উনি মারা যাওয়ার পরেই আকাশের পরিবারে অভাব দেখা দেয়, কেননা ওনার যা জমানো টাকা ছিল সে টাকা দিয়েই এতটা দিন আকাশের পড়াশোনা চালাতে থাকে। আকাশের বাবার একটা দোকান ছিল, সে দোকানে অন্য কেউ এখন ভাড়া নিয়ে চালাতে থাকে। সেখান থেকে যা পায় তা দিয়েই ওদের সংসারটা কোনো রকমে চলে। এক কথায় আকাশের সংসার চলে ওর টিউশনের কিছু টাকা আর দোকান ভাড়া থেকে। আকাশের খাওয়া হলে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরা কলেজের ক্লাস শেষ করে চলে আসে বাড়িতে ইরাকে দেখেই ইরার বাবা মা ভাই ভাবি মুখে হাসি ফুটে ওঠে, কেননা ইরা ওদের অনেক আদরের ছিল। তোর এতক্ষণে আসার সময় হলো? কি করবো আম্মু, কলেজে এত এত ক্লাস, কোনটা রেখে কোনটা করবো ভেবেই তো পাচ্ছি না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর ভাবিকে বলে দিচ্ছি তোর জন্য খাবার নিতে। ঠিক আছে, আমি রুমে গেলাম। ইরা রুমে আসে। কিছুক্ষণ পরে ইরার বড় ভাবি সাথী আসে ইরার রুমে। ভাবি, তুমি কেন আসতে গেলে? আমাকে বলে আমিই না হয় নিচে আসতাম। মার খাবে নাকি আমাকে? মার কেন খাবে? তোমার বড় ভাই যদি জানে আমি তোমাকে নিচে নামিয়ে খেতে দিয়েছি তাহলে আমার কি হবে, একবার ভেবে দেখেছো? ভাইয়ারা একটু বেশি ভাবে আমার জন্য। তুমি ওনাদের একমাত্র আদরের বোন, তোমাকে নিয়ে তো ভাববি। তাছাড়া একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা ভাবি? তোমার ভাইকে বলে আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। তুমি আমার কোথায় যাবে? বাবার বাড়িতে যাব। আমাকে না বলে ভাইয়া অথবা বাবাকে বলো। তোমার ভাই আর বাবাকে তো কোনো কিছুই বললে ওনারা রাগ করে। তাছাড়া সবাই তোমার কাছে বিড়ালের মতো থাকে, তোমার কথা সবাই শুনে। সেজন্য তোমার বাবা আর ভাইকে বলে দেখো আমার যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমার কি লাভ হবে শুনি? আচ্ছা কি লাগবে তোমার তা বলো। আমার মেকআপ লাগবে নাকি শাড়ি লাগবে? ওসব কোনো কিছুই আমার লাগবে না। তাহলে কি লাগবে তোমার? আমাকেও তোমার সাথে নিতে হবে। তোমার না সামনে পরীক্ষা? পরীক্ষা হয়েছে তো কি হয়েছে? তোমাকে তো যেতে দিবে না, সাথে আমার যাওয়াও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যেও না। আচ্ছা ঠিক আছে, নিব আমার সাথে। এই তো আমার লক্ষ্মী ভাবি। এই বলে ইরা ওর ভাবিকে জড়িয়ে ধরে। তখনই সাথীর হাজবেন্ড মানে ইরার বড় ভাই চলে আসে। কি ব্যাপার ভাবি, ননদের এত খাতির কবে থেকে হলো? ভাইয়া, তোমাকে তা জানতে হবে না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কত টাকা লাগবে তোর, শুধু বল একবার। উফ ভাইয়া, টাকা লাগবে না তো। তাহলে কি লাগবে? আমি আর ভাবি। তুই আর সাথী কি কোথাও ঘুরতে যাবি? না সাথী তোকে কিছু বলেছে? আমি কিছুই বলিনি। আরে ভাবি, আমায় বলতে দাও। ভাই, আমার তো সামনে পরীক্ষা, সেজন্য ভাবি তো ওই সময় ওনার বাবা বাড়ি যেতে পারবে না। সেজন্য বলছিলাম তুমি ভাবিকে ওনার বাবা বাড়ি দিয়ে আসো, কয়েকটা দিন থেকে তারপর না হয় চলে আসবে। ও তাই বল, আমি তো ভেবেছিলাম কি না কি বলবি তুই। আচ্ছা আমি কালকেই ওকে দিয়ে আসবো। তাই এরা তুমি না বললে তুমি আমার সাথে আসবে? না ভাবি, আমি চলে এলে ছোট ভাবি আবার একা হয়ে যাবে। উফ, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। সেই জন্য তুমি বরং ঘুরে এসো। ঠিক আছে, যাই তাহলে আমি রুমে, তুমি তাহলে ঘুমাও। এইদিকে ইরাও ঘুমায়। পরের দিন সকালে আবির সাথীকে নিয়ে বের হয়, সাথে ইরাও। আসলে ইরার কলেজের রাস্তার সামনে দিয়ে সাথীদের বাড়িতে যাওয়া হয়, সেজন্য ইরা ও একসাথে বের হয়ে একেবারে কলেজের সামনে এসে নেমে পড়ে। আবির চলে যাওয়ার পরে ইরা ভেতরে চলে আসে, এসে ওর বান্ধবীগুলোর সাথে আড্ডা দিতে থাকে। এইদিকে বন্ধু চল কোথাও থেকে ঘুরে আসি। এই সময় আবার কোথায় যাবে? চল একবার কলেজ থেকে ঘুরে আসি। কিন্তু আমি এসে কি করব? আরে ক্লাস করবি, তাছাড়া তুই একা একা এখানে বসে থেকে কি করবি? তার চেয়ে বরং আমার সাথে চল, ভালোই লাগবে তোর। ঠিক আছে, চল তাহলে। রেডি হয়ে বের হতে যাবে, তখনই আকাশকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে। মা, এভাবে বসে না থেকে একটু ঘুরে আসি কোথাও থেকে। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে থাকিস কিন্তু। সেজন্য ঘর থেকে বের হয়ে আকাশ শাকিলের সাথে চলে আসে কলেজে। শাকিলের সাথে ক্লাসে এসে বসে পড়ে। কিছুক্ষণ পরে ইরাও ক্লাসে আসে। ইরাকে দেখে, শাকিল, ওই মেয়েটা এখানে কেন? কোন মেয়ে? আরে যে মেয়েটা আমার এরকম অবস্থা করেছে, সে মেয়ের কথা বলতেছে। ও তো আমার সাথেই পড়ে। ও আচ্ছা, তাই বল। এই জন্য তুই ওই মেয়েকে ভালো করে চিনিস তাহলে? সেরকম আর কি। একটু পরে স্যার এসে ক্লাস করাতে থাকে। তখন ইরা ক্লাসের মধ্যে জোরে জোরে শব্দ করে হাসতে থাকে, সেজন্য স্যার ওকে দাঁড় করায়। ইরা, তুই হাসছিস কেন? আমি হাসছি ওই ছেলেটাকে নিয়ে। কোন ছেলে? শাকিলের পাশে যে ছেলেটা বসে আছে, ওই ছেলেকে নিয়ে।
কি করেছে ওই ছেলেটা? তাছাড়া ওই ছেলেকে দেখে তো নতুন মনে হচ্ছে, কিন্তু ওকে দেখে হাসার এত কারণ তো দেখছি না আমি। সো ওই ছেলের হাতের এখানে শার্ট তো ছেঁড়া, সেই জন্যই আমার হাসি পাচ্ছে। কথাটা শুনে আকাশ এবার হাতের ওখানে তাকায়, তখন ছেঁড়া দেখতে পায়। আসলে আকাশ জানতো না এই জায়গায় যে ছেঁড়া ছিল। তখন তোমার নাম কি? পারভেজ হোসেন আকাশ। তোমার পরিবারে কে কে আছে? তাছাড়া তোমাকে তো আগে কখনো দেখিনি এই ক্লাসে। এরপর আকাশ পরিবার সম্পর্কে সবটা বলতে থাকে। সবটা শুনে সাথে বাকি কাহিনী শোনে। তাহলে তো তুমি এদের তুলনায় এক ব্যাচ সিনিয়র। তা তোমার হাতের এই অবস্থা কি করে হলো? এই ক্লাসের একটা অহংকারী আর জেদি মেয়ে এই কাজটা করেছে। তুমি কি ইরার কথা বলছো? স্যার, আপনি তো দেখি না বলতেই সবটা বুঝে গেলেন। কি করব বলো, ওর বাবা চেয়ারম্যান, সেজন্য ও একটু বেশি অহংকারী। ভাগ্য ভালো আমি কলেজের স্যারের পাশাপাশি বোর্ডের সদস্য, নয়তো ওর বাবা এতদিনে আমাকে এই কলেজ থেকে বের করে দিত। স্যার, আপনি কিন্তু আমায় অপমান করছেন। তোমাকে আমি অনেক বুঝিয়েছি, তোমার বাবা চেয়ারম্যান বলে যাকে খুশি তার সাথে তুমি পাঙ্গা নাও, যাকে তাকে ধরে মারো। তোমার কারণে ক্লাসে অনেক ছেলেরাই ক্লাস করতে আসে না। সব দোষ কি আমার নাকি? ওরাই তো আমাদের সাথে উল্টাপাল্টা করতে আসে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর এই ছেলে ঢাকা থেকে মাত্র আসলো, আর তুমি ওর সাথে প্রথম দিনেই এরকম করে বসলে। এ ছেলে কানা, সেই জন্য রাস্তা দেখে চলতে পারেনি, তাই আমার সাইকেলের নিচে এসে পড়েছে। আচ্ছা স্যার, এই সবটা থাক, আপনি বরং ক্লাস করান ওদের। আমি ততক্ষণ একটু তাকিয়ে তাকিয়ে দেখি। ঠিক আছে, দেখো তাহলে। স্যার ক্লাস করাতে থাকে। এইদিকে ইরা তো রেগে একাকার। মনে হচ্ছে আকাশকে একা ফেলেই আবার হামলা করবে। কিছুক্ষণ পরে স্যার তো চলে যায়। উনি চলে যাওয়ার পরে তোকে এত অপমান করলো সবার সামনে, এর প্রতিশোধ কিন্তু নিতে হবে। নিব না মানে? একটু পরে নিব। কিভাবে নিবি? সবেমাত্র একটা হাতে এরকম অবস্থা করেছি, আজকে বাকি হাতেরও অবস্থা খারাপ করে দেব। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে আকাশ শাকিল ঘরে ফেরার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। গ্রামের রাস্তা তো একটু আধটু আঁকাবাঁকা তো থাকবেই, তার উপর হালকা হালকা গর্ত তো আছেই। আচ্ছা, আমি তাহলে গেলাম, তুই বাকি পথ সাবধানে যেতে থাক। ঠিক আছে, বিকেলে কিন্তু বের হব। আচ্ছা, আমি চলে আসবো সময় করে। শাকিল চলে যাওয়ার পরেই আকাশ একা একা আসতে থাকে। তখন ইরা আর ববি পেছনে আসে। যদিও ওরা যে এসেছে তা আকাশ খেয়াল করেনি, সেজন্য ওরা দুজনে সাইকেল দিয়ে আকাশকে আবারও ধাক্কা দেয়। এতে রাস্তার ধারে পড়ে যায়, কিন্তু এবার তেমন কোনো ক্ষতি হয়নি, কেননা রাস্তার পাশে পুকুর ছিল বলে পানিতে এসে পড়ে। আকাশের এমন পড়ে যাওয়া দেখে ইরা তো হাসতে থাকে, হেসেই প্রায় কুল পায় না। আকাশ তো মুগ্ধ নয়নে ইরার হাসি দেখতে থাকে। দেখলি তো আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা। আপনি নিজেও আমাকে চেনেন না। ও তাই নাকি? তা কি করবি তুই? আগে পুকুর থেকে তো উঠতে দেবেন, তারপর না হয় বলতেছি কি করা যায়। সাহস থাকলে কিছু করে দেখা। কথাটা শুনে আকাশ পুকুর থেকে উঠে ইরার সামনে আসে। পানি আকাশের শরীরের শার্ট প্যান্ট থেকে বের হতে থাকে, সেজন্য সেগুলো একটু হাত দিয়ে নাড়া দিতেই কয়েক ফোঁটা পানি এসে ইরার মুখে পড়ে। তো সাহস তো কম না, তুই আমার মুখে পানি মেরেছিস। সাহসের তো কিছুই দেখলে না, এখন যা করবো আমি তার জন্য তোকে তো পস্তাতে হবে। কি করে কিছু করবি মানে? কি করবি তুই? হ্যাঁ, আরে তুমি না চেয়ারম্যানের মেয়ে, তাতে ভয় পেলে কি চলবে? দেখ, কাছে আসবি না, কাছে আসলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করলে তোমারই সমস্যা। আমার সমস্যা হবে কি করে? আমি তোমার সাথে যা যা করব সেগুলো অন্য কেউ দেখলে তো তোমারই ক্ষতি হবে। কথাটা শুনে ইরা তো ভয় পায়। ইরা কোনো কিছু বলতে যাবে তার আগেই ইরাকে জড়িয়ে ধরে। ইরা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারেনি। আকাশের শরীর ভেজা ছিল বলে ইরার শরীরও ভিজে যায়। কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। এরপর যদি আমার সাথে লাগতে আসিস তাহলে তোমার এমন হাল করব যে আমাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মানে সিনেমার গুন্ডারা যেমন সুন্দর সুন্দর মেয়েকে তুলে নিয়ে এসে ওইগুলো করে, আপনিও কি সেরকম কিছু করার চিন্তা করছেন? ছি ছি ছি, আমার রুচি তো খারাপ না যে ওনার মতো একটা মেয়ের সাথে এগুলো করতে যাব। তার মানে কি আমি সুন্দরী না? আমার থেকে তো সুন্দর লাগছে না, এবার অন্যদের কাছে কেমন লাগে সেটা আমি তো বলতে পারি না। দেখছিস এরা তোকে কিভাবে অপমান করতেছে? ওনার মতো মেয়ের মান থাকলে তো তাকে অপমান করব? যে না চেহারা হাসছে, সে চেহারা নিয়ে আমার সাথে ঝগড়া করতে। তোকে তো আমি দেখে নেব। এতক্ষণ ধরে তো সামনে আছে,
যা দেখার দেখে নাও, কেননা আমি কয়েকদিন পর আবার শহরে ফিরে যাব। তখন কিন্তু দেখে নেওয়ার সুযোগ আর পাবে না। ববি, এই ছেলেটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, নয়তো আমি নয়তো কি করবে শুনি? সাইকেল দিয়ে মেরে আবার পুকুরে ফেলে দেবো। আমি তাহলে সাইকেল শুদ্ধ তোমাকে পুকুরে ফেলে দেবো। ভাইয়া আপনি এখন যান এখান থেকে। আমার বান্ধবী যদি এর চেয়ে বেশি রেগে যায় তাহলে কিন্তু অনেক কিছু করে ফেলবে, পরে কিন্তু আমি আর সামলাতে পারবো না। এত মতো মেয়ে আমার সাথে পারবে না। এত চিকন বডি নিয়ে আমার সাথে কিভাবে পারবে? ওই চিকন না মোটা তুই কি দেখেছিস? জড়িয়ে ধরার সময় মাপ নিয়ে নিয়েছে। কি বেহায়া ছেলে রে বাবা, একটু লজ্জা শরম বলতে কি কিছু নেই? লজ্জা শরম তো তোমার নেই, যদি থাকতো তাহলে ঠিকই। তাহলে কি চুপ করে আছিস কেন? কিছু না, গেলাম আমি। তবে একটা কথা, পারফিউমের সুগন্ধিটা কিন্তু অনেক মিষ্টি, তার সাথে চোখের ঘ্রাণও। কথাগুলো বলে হাঁটা দেয়। এইদিকে ইরা দাঁড়িয়ে থাকে, কোনো কিছুই বলছে না, কোনো না। এর মতো সাহসী ছেলে ইরা এই গ্রামে কখনো দেখেনি। এরা তুই আজকেই তোর এই ছেলের ব্যাপারে তোর আব্বুকে সবটা বলবি। আব্বুকে কোনো কিছু বলা যাবে না, তাহলে ওই ছেলেকে জানেই মেরে ফেলবে। এতে তো ভালোই হবে। এমনটা করা ঠিক হবে না। সামান্য একটু কারণে কারো প্রাণ নেওয়া ঠিক হবে না। তাছাড়া ওর সূত্রতা তো আমার সাথে, সেজন্য ওকে না হয় আমিই হ্যান্ডেল করব। পারবি তো? চেয়ারম্যানের মেয়ে আমি, পারতে যে আমাকে হবেই। ওর মতো ছেলেকে কিভাবে টাইট দিতে হয় তা আমার থেকে ভালো আর কেউ জানে না। তবে যাই করিস সাবধানে করিস। আজকে যা করেছে ছেলেটা, সামনের দিকে তো আরো বেশি কিছু করার চেষ্টা করবে। তুই কোনো চিন্তাই করিস না, ওকে আমি এমন ভাবে দেখে নিব আমার নামটাই ভুলে যাবে। এখন চল আমরা বাসার দিকে যাই। চল তাহলে। ওরাও বাসায় চলে যায়। অন্যদিকে আকাশ ওর ঘরে এসে সবটা চেঞ্জ করে বসে থাকে, আর ইরার সাথে আজকে যা যা হয়েছে তা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় আকাশের অনেক জ্বর ওঠে। শাকিল সন্ধ্যায় কল দিয়ে তা জানতে পারে, সেই জন্য আকাশকে দেখার জন্য বের হয়। পথেই ববির সাথে শাকিলের দেখা হয়। এই কোথায় যাচ্ছিস তুই? তোর সাথে তোর বন্ধুটা কোথায়? ও জ্বর এসেছে, এই জন্য ওকে দেখতে যাচ্ছি। জ্বর হলো কি করে? জানি না কি করে হলো, ওর সাথে দেখা হওয়ার পরে বুঝতে পারবো। ঠিক আছে যা তাহলে। তুই কোথায় যাচ্ছিস? এরা ঠান্ডা লেগেছে সেজন্য ওকে দেখতে যাচ্ছি। ঠিক আছে, তবে এরা আমার বন্ধুর সাথে এরকম কেন করতে বলতো? সে আমি কি জানি কেন এরকম করে। আচ্ছা চলি তাহলে। এরপর দুইজন দুই দিকে যেতে থাকে। ববি চলে আসে ইরার কাছে, শাকিল চলে আসে আকাশের কাছে। এসে ওর সাথে কথা বলতে থাকে। তখন আকাশের মা আসে ওখানে। শাকিল, কখন এলে? এই তো আন্টি, 5 মিনিট হলো। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। এইদিকে আকাশের মা তো নাস্তা আনতে চলে যায়। অন্যদিকে ইরা আর ববি গল্প করতে থাকে। পাশে ইরার দুই ভাবি ছিল। এরা তোমার এরকম অবস্থা হলো কি করে? ভাবি, আমি ওকে দেখেছি জামা কিছুটা ভেজা অবস্থায় আসতে, মনে হচ্ছে ভেজা ছিল বলে এরকম অবস্থা হয়েছে। তাই ইরা, তুমি ভিজলে কি করে? আরে ওয়াশরুমের ভেতরে এসে পানি ছাড়তেই ড্রেসিং টেবিলের সব পানি আমার জামায় লাগে। তার সাথে আমার আরো কিছু বান্ধবীতা দেখে আমার শরীরে আরো পানি মারতে থাকে। ঠিক আছে, তোমরা দুজন আলাপ করো, আমরা তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। ইরার দুই ভাবি তো চলে যায়। ওনারা যাওয়ার পরেই দেখলি তো ওই বজ্জাত ছেলেটার জন্য আজকে আমার কি হাল হলো। তোর তো শুধু ঠান্ডায় লেগেছে, কিন্তু ওই ছেলেটার তো জ্বর উঠেছে। তুই কি জানলি? আসার সময় শাকিলের সাথে দেখা হয়েছিল, ওই আমাকে সবটা বলল। বেশ হয়েছে, আমার সাথে এরকম বেয়াদবি করার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তুই নিজেও তো কষ্টে আছিস। আমার তো শুধু ঠান্ডা, কিন্তু ওই ছেলের তো জ্বর এসেছে, 4-5 দিনেও ঠিক মতো উঠতে পারবে না। এর মধ্যে ইরার দুই ভাই আর বাবা রুমে আসে। কি হয়েছে আমার মামনির? আব্বু সামান্য একটু ঠান্ডা লেগেছে, ও ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ তোর ঠান্ডা লাগলো কিভাবে? হয়তো শরীর একটু ভিজে যাওয়ার জন্য হয়েছে। তাইরা, ডক্টর কি বলেছে? আব্বুর সাথে সারাক্ষণ থাকতে হয় বলে তোর খোঁজ খবরও নিতে পারি না। কিছু হয়নি তো আমার ভাইয়া, তোমরা শুধু শুধুই টেনশন করছো, আমি ঠিক আছি। আব্বু, ওকে তাহলে এখন রেস্ট করতে দেই। আর ববি, তুমি কিন্তু আজ রাতটা ইরার সাথে থেকো। কিন্তু ভাইয়া, আমি ঘরে না ফিরলে মা অনেক চিন্তা করবে আমাকে নিয়ে। আমি বলে দেব তোমার মাকে কল দিয়ে। ঠিক আছে ভাইয়া।
এই কথা শুনে ইরা তো অনেক খুশি, কেননা ওরা দুই বান্ধবী সারা রাত শুয়ে শুয়ে গল্প করতে পারবে। আচ্ছা ইরা, তুই সুস্থ না হওয়া পর্যন্ত তোকে কলেজে আর যেতে হবে না। কিন্তু কেন আব্বু, আমি তো ঠিক আছি। কোনো ঠিক নেই, যা বলেছি তাই শোন। আমরা তো তোর ভালোর জন্যই বলছি। ঠিক আছে, যাব না। কিন্তু আঙ্কেল, আমি তো যেতে পারি কলেজে। তুমি কলেজে এসে কি কি পড়া দিচ্ছে তা ইরাকে জানিয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। পরের দিন ববি তো কলেজে আসে, এসে ক্লাস করতে থাকে। অন্যদিকে ঈশান ওর বাবার কাছে আসে। বাবা, বাবা, ও বাবা, কি হয়েছে বল। এরার জন্য একটা ছেলে খুঁজবো কি? কোনো দরকার নেই, ও মাত্র কলেজে পড়ে। আগে ভার্সিটিতে ভর্তি হোক, তারপর ওর বিয়ে নিয়ে বাবা যাবে। তাছাড়া 2 বছর পরে ইলেকশনের পরেই না হয় ওর জন্য ছেলে দেখব। আমি কি তাহলে ওনাদের মানা করে দিব? হ্যাঁ, মানা করে দাও। অন্যদিন পরে ইরা তো ভালো হয়ে যায়, কিন্তু আকাশ এখনো মোটামুটি অসুস্থ হয়ে আছে। কলেজের ভেতরে শাকিলের সাথে দেখা হয় ওদের। কি রে, তোর বন্ধু কোথায়? আকাশ এখন অসুস্থ। কি বলিস, এখনো সুস্থ হয়নি? এই তো আরো 2-3 দিন তো লাগবেই। আচ্ছা শোন, কলেজ শেষে আকাশের বাড়ি যাব, আমাকে একটু নিয়ে যাবি? তুই হঠাৎ তোর বাড়িতে কেন যেতে চাচ্ছ? ইরা, আমারও তো সেম প্রশ্ন। তোকে সবটা জানতে হবে না, যা বলেছি শুধু তা শুনে রাখলেই হবে। ঠিক আছে, নিয়ে যাব। চল তাহলে, এখনই যাব আমরা। হ্যাঁ চলো তাহলে। একটু পরে ওরা রওনা দেয়। কিছুক্ষণ পরে ইরা আকাশের জন্য কিছু ফল কিনে আনে। আকাশের ঘরটা দেখে ইরা মোটামুটি অবাক হয়, কেননা ঘরটা অনেক ছোট। সবাই মিলে 3টে রুম আছে ওখানে। একটু পরে ওরা আসে আকাশের পাশে বসে। তখন আকাশ ঘুমাচ্ছিল, সেজন্য ওরা মোটামুটি পাশে এসে বসে থাকে। ততক্ষণে আকাশের মা ওখানে আসে। কি ব্যাপার শাকিল, ওরা কারা? ওদের তো চিনলাম না। আন্টি, ওরা আমার বন্ধু, আমরা একই সাথে পড়াশোনা করি। আকাশ অসুস্থ, সেজন্য ওকে দেখতে চেয়েছে, তাই নিয়ে এসেছি। তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। আন্টি চলুন, আপনাকে নাস্তা বানাতে হেল্প করি। তোমরা এই ঘরের মেহমান, তোমরা গল্প করো, আমি একাই সবটা করে নেব। কিন্তু আন্টি, বললাম তো, তোমরা প্রথম এসেছো, সেজন্য গল্প করতে থাকো। আকাশের মা নাস্তা বানাতে চলে যায়। অন্যদিকে ওরা গল্প করতে থাকে। একটু পরে শাকিল আর ববি রুম থেকে বের হয়। আসলে ববি ওয়াশরুমে যাবে, সেজন্য ওকে নিয়ে বের হয়। এখন শুধু আকাশ আর ইরার সাথে আছে ওই রুমে। ইরা আকাশের কপালে হাত দিয়ে চেক করতে থাকে জ্বরটা কিছুটা ঠিক হয়েছে কিনা, কিন্তু হাত দিয়ে বুঝতে পারে জ্বর এখনো আছে। ইরা যেই হাতটা সরিয়ে নিয়ে আসবে, আকাশ ঘুমের মধ্যে ইরার হাতটা জড়িয়ে ধরে রাখে বুকের সাথে। এরকমটা আকাশ যে করবে তা তো ইরা ভাবতেও পারেনি। আকাশের ঘুমও ভাঙছে না, আবার ইরা হাতটাও সরাতে পারছে না। 6 মিনিট ধরে আকাশ হাতটা ওর বুকের সাথে ধরে রেখেছে। এইদিকে ববি আর শাকিলের কথার আওয়াজ শুনে ইরা একটু জোর দিয়ে হাতটা সরিয়ে নিয়ে আসে, সেজন্য আকাশের ঘুমটাও ভেঙে যায়। তাও চোখে অনেক ঘুম ছিল, সেজন্য ঠিকভাবে বুঝতেও পারছে না সামনে কে আছে। এ কি আম্মু, তুমি এখানে এখনো বসে আছো? আকাশের এমন কথা শুনে ইরা তো কিছুটা মিটমিট করে হাসছে। এই যে মিস্টার, আমি আপনার আম্মু নই, বুঝলেন? তাহলে আপনি কে? ঘুমের কারণে মুখটা তো ঠিক মতো দেখতে পাচ্ছি না। দেখতে হবেও না, তা এখন কেমন আছেন? তার আগে বলুন আপনি কে? ইরা কিছু বলতে যাবে, তখনই শাকিল আর ববি এসে পড়ে ওখানে। কি রে, তোর ঘুম ভেঙে গেল তাহলে? মনে হলে কেউ আমাকে ধরে টান দিল আর আমার ঘুমও ভেঙে গেল। এবার একটু ভালো করে তাকিয়ে চারদিকে একটু দেখ, তাহলে বুঝতে পারবি। সেজন্য ভালো করে তাকিয়ে দেখতে থাকে। দেখার পরে বুঝতে পারে সবটা। এ কি, আপনি এখানে কেন? আপনাকে দেখতে এসেছে। আমাকে আবার দেখার কি আছে? আপনি সুস্থ আছেন কিনা তা দেখার জন্য এসেছি। আমি আছি মোটামুটি সুস্থ। তা আমার মতো একটা গরিব ঘরের ছেলেকে দেখতে এসছেন, তার জন্য ধন্যবাদ। আচ্ছা আমরা তাহলে চলি এখন। এসছেন যখন এই গরিবের ঘরে নাস্তা তো খেয়ে যান। তার লাগবে না, আমি আসি। ওরা বের হতে যাবে, তখনই আকাশের মা নাস্তা নিয়ে আসে ওদের খেতে বলে। ওরা নাস্তা খাওয়া শুরু করে। তখন হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়ে। ইরা ওর ঘরে চলে আসে। ইরা বাসায় আসতেই, এরা তোমার হাতে এত লাল হয়েছে কেন? আমার কখন লাল হলো? ভালো করে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে লাল হলো।
ইরার হাতের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না যে এটা ওই সময়ের আকাশ যে ওর হাত ধরে রেখেছিল। এটা ওই সময়ে এরকম হয়েছিল। যা, ইরা এতক্ষণে খেয়ালও করেনি। আরে ভাবি, জানি না কি করে লাল হলো। আচ্ছা, কোনো ছেলে তোকে রাস্তায় ডিস্টার্ব করেনি তো? আরে কি যে বলো না ভাবি, আমায় ডিস্টার্ব করবে এরকম ছেলে কি আমাদের গ্রামে আছে নাকি? সেটা তো ঠিক বলছিস। আচ্ছা যাও, এখন ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে ভাবি। বিকেলে ইরার বাবা আর ভাইরা আসে একটা বাড়িতে জমির ব্যাপারে কথা বলার জন্য। আবির, এই জমিটা ওদের থেকে লিখে নে তো। চেয়ারম্যান সাহেব, এত বড় জুলুম আমার উপর করবেন না। এখানে জুলুমের কি আছে? তুমি আমাদের থেকে 3 লক্ষ টাকা নিয়েছো, তাও 3 বছর আগে। আমি তো বলেছি 3-4 মাসে সব টাকা আমি ফেরত দিয়ে দিব। যে টাকা তুই 3 বছরও দিতে পারিসনি, সে টাকা কিনা তুই 3 থেকে 4 মাসে ফেরত দিবি? কথাটা তো একটু হাস্যকর, তাই না? তাছাড়া তোকে কোনো সময় দেওয়া হবে না, সেজন্য তাড়াতাড়ি সাইন কর। আমি কিন্তু পুলিশে জানাবো। পুলিশে জানাবিস? লোকটা কথা শুনে চেয়ারম্যান আর আবিরও সাথে সাথে হেসে ওঠে। বলে কি লোকটা, আমাকে নাকি পুলিশে দিবে? হ্যাঁ দিব। আপনার মতো এরকম জালেম চেয়ারম্যান থাকার চেয়ে না থাকা ভালো। কি বললি তুই? এত বড় সাহস তোর? আমার সামনে দাঁড়িয়ে তুই আমার বাবাকে এত বড় কথা বলিস? আজকে তোকে আর তোর এই ঘরটাই আগুনে জ্বলিয়ে দেব। আমার এত বড় ক্ষতি করবেন না চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে পড়ি। তোর এই আবদার আমি মেনে নিতাম, কিন্তু